কাদেরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে খোকন চন্দ্রের ক্ষোভ। সচিবালয়ের নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখতে হবে বলছেন আলাল। এবং সর্বশেষ জানাবো 24 ঘন্টা ইশতেহার ঘোষণা এসিপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 24 দফা ইশতেহার ঘোষণা এসিপির। 24 দফা ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের এই ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, গত বছর এই দিনে এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের সেই ঐতিহাসিক এক দফা। ঐতিহাসিক এক দফা কোনো ব্যক্তি, দলের বা কোনো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তিনি বলেন, এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে। এক দফার প্রকৃত ঘোষক বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতা এবং শহীদ ভাই বোনেরা। এনসিপির আহ্বায়ক বলেন, আমরা দায় ও দরদের রাজনীতির ঘোষণা দিয়েছিলাম। আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম। বলেছিলাম, আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না। তিনি আরো বলেন, জুলাই পদযাত্রায় দেশের বিভিন্ন জায়গায় বলেছি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি। ঘোষণা শেষে নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক এই বছর আগে এই শহীদ মিনারে আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানের সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের উপর নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে নিয়েছি। আজ আবার এই শহীদ মিনার থেকে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে আমাদের সেকেন্ড রিপাবলিক গঠনে এই ঐতিহাসিক 24 দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। 24 দফা হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, সার্বজনীন স্বাস্থ্য, জাতি গঠনের শিক্ষানীতি, গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব, ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা, নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি, তারুণ্য, কর্মসংস্থান, বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, শ্রমিক কৃষকের অধিকার, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, নগরায়ণ, পরিবহন ও আবাসিক পরিকল্পনা, জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা, প্রবাসী বাংলাদেশের মর্যাদা ও অধিকার, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও জাতীয় প্রতিরক্ষা কৌশল। সচিবালয়ের নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখতে হবে বলছেন আলাল। সচিবালয়ের নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সচিবালয়ের নামে আমরা যে স্থাপনা চিনি সেটির নাম হওয়া উচিত মন্ত্রণালয়। এখানে সচিবরা প্রধান নন, সচিবদের প্রধান হচ্ছেন মন্ত্রীরা। তাহলে এটির নাম সচিবালয় হবে কেন? এর নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখতে হবে। বৈষম্য দূর করতে হলে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিবিদ সহ সাধারণ মানুষ আবাসস্থলকে বলা হয় বাসা, কিন্তু কর্মকর্তাদের বেলায় বলা হয় বাসভবন, ডিআইজির বাসভবন, পুলিশ সুপারের বাসভবন, আমলাদের নিবাস। এসব ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে, এসব বৈষম্য দূর করতে হবে। এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, জুলাইয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন বা সংস্কারের জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, সেখানে যে দলই বিজয়ী হোক আসবে, আমরা স্বাগত জানাবো। তরুণদের কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। তরুণ ভোটারদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের 13 কোটি ভোটারের মধ্যে গত 1.5 দশকে প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলে ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসনামলের গত 1.5 দশকের ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত 3 কোটি ভোটার সহ সবার সমর্থন ও সহযোগিতা চাই। তারেক রহমান বলেন, ছাত্রদলের নেতাকর্মী সহ সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে আমার একটি আহ্বান থাকবে। মন দিয়ে শোনো কি আহ্বান জানাতে চাই, তারপর সেই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে। যারা নতুন ভোটার আসো, তাহলে বলি সেই আহ্বান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। জাতীয় সরকার গঠনে কেন রাজি হয়নি বিএনপি?
জাতীয় সরকার গঠন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তরসূরি দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাল্টাপাল্টি বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ফের তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে বিএনপি দাবি করছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্রদের কাছ থেকে জাতীয় সরকারের কোনো প্রস্তাব পায়নি। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে প্রস্তাব ছিল, আলোচনা হয়েছিল এবং তা প্রত্যাখ্যান হয়েছিল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে। সত্যি কি বিএনপিকে জাতীয় সরকারের অন্তর্ভুক্ত প্রস্তাব দেওয়া হচ্ছিল? জাতীয় সরকার গঠনের প্রশ্নে বিএনপির এমন আপাত অনাগ্রহের পেছনে কারণই বা কি ছিল? সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকারে দাবি করেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়নি, তারা অন্য মাধ্যমে প্রস্তাব পেয়েছিল। এই বক্তব্যের বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, 5ই আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে জাতীয় সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করার পর তারা ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে তারেক রহমান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নাগরিক সমাজের সদস্যদের দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের পরামর্শ দেন বলে জানান নাহিদ ইসলাম। তিনি আরও দাবি করেন, 7ই আগস্ট ভোরে বিএনপি মহাসচিবের বাসায় গিয়ে তারা উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করেন এবং উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার আগ মুহূর্তে তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য সদস্যদের নিয়ে পর্যালোচনা হয়। অবশ্য এসব বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে সোজাসাপটা অস্বীকার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, জাতীয় সরকারের ব্যাপারে আমাদের দল থেকে কোনো কথা বলা হয়নি। নাহিদ ইসলাম যে দাবি করেছেন সেটা ঠিক নয়, এভাবে বললেই তো হবে না। বিএনপির একাধিক শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াকে অগ্রাধিকার দিয়েছিল। তাদের মতে জাতীয় সরকার নয়, বরং একটি নিরপেক্ষ দ্রুত নির্বাচনই সবচেয়ে জরুরি ছিল। তারা মনে করে দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণকে নির্বাচনে তাদের প্রতিনিধিত্ব বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। আর নির্বাচনের পরেই আন্দোলনের সঙ্গীদের নিয়ে জাতীয় সরকার গঠন সম্ভব। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। এই গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে গত 16 থেকে 17 বছর আমরা লড়াই করেছি। নির্বাচনের পর সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। তিনি জানান, বিএনপি প্রস্তাবিত 31 দফা সংস্কারের রূপরেখা অনুযায়ী তারা যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে ঐকমত্যে জাতীয় সরকার গঠন করতে চায়। বিএনপির মতে ফ্যাসিবাদ পতনের পরবর্তী সময়টি ছিল নির্বাচনের প্রস্তুতির সময়, কোনো দীর্ঘমেয়াদী সরকার গঠনের নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ছিল প্রয়োজনীয় কিছু মৌলিক সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন আয়োজন করা। দলটির মধ্যে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনে দেশের প্রশাসন, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। নির্বাচনের আগে এই অবস্থা আংশিক সংস্কার প্রয়োজন হলেও সেটি দীর্ঘমেয়াদী জাতীয় সরকারের প্রয়োজনীয়তা তৈরি করে না, বরং দ্রুত নির্বাচন না হলে নতুন করে অনিশ্চয়তার সৃষ্টি হতে পারে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, বর্তমান রাষ্ট্র কাঠামো একেবারে ভঙ্গুর অবস্থায় আছে। দীর্ঘ 15.5 বছরের এক দুঃশাসনের ফলে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা এমনকি অর্থনীতি পর্যন্ত বিপর্যস্ত। বিশিষ্টজনদের মতে এই অবস্থায় 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে সরাসরি রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ একটি জাতীয় সরকার গঠনই হতে পারে সঠিক পথ। তাদের আশঙ্কা, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক অভিজ্ঞতাবিহীন হওয়ায় সংকট সমাধানে দুর্বলতা দেখা দিচ্ছে। চলতি বছরের মে মাসে জাতীয় ঐক্য সংহতি পরিষদ আয়োজিত এক সভাতেও ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের প্রস্তাবও দেওয়া হয়। বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট নাগরিকরা তখন বলেন, দেশের জন্য কল্যাণকর শাসন ব্যবস্থা গঠনে জাতীয় সরকারই হতে পারে উত্তম পথ। তবে বিএনপি বরাবরই এ ব্যাপারে দ্বিমত জানিয়ে এসেছে। এ প্রসঙ্গে